প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা। স্বাগত সবাইকে, সাথে আছে আব্দুল্লাহ হীরা। আজকে আমার অতিথি দুজনই অনেক জনপ্রিয়। আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন মাহবুব আনাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আমার সঙ্গে আছেন শামীম আশরাফ চৌধুরী, আন্তর্জাতিক ক্রিকেট কমেন্টেটর। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই ঐতিহাসিক জয়, যে জয়টা যে কোনো অর্জনের চেয়ে আমাদের ক্যাপ্টেন নিজেই বলেছেন, বা আমরা পরিসংখ্যান কাটলেও তাই পাই, একটা অন্যতম বড় সাকসেস বলতে হবে। সাদা পোশাকে আমাদের সাকসেসটা এরকম আসলে আমরা দেখিনি বলা যায়, বিশেষ করে এরকম বড় দলের বিপক্ষে তাদের মাটিতেই। যদিও ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষেও জয় ছিল আমাদের, তবু পাকিস্তান এইবার হারানো পাকিস্তান দলের বিপক্ষে বাংলাদেশের যে টিম স্পিরিট ছিল, আসলে এই জয়টার কৃতিত্ব যারা খেলেছে তাদের তো অবশ্যই দিতে হবে। পাশাপাশি এই জয়টা যে এলো, আমি যদি মাহবুব ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, এই জয়টা যে এলো, এটা কি আপনারা যারা কর্তারা ছিলেন তারাও কি এক্সপেক্ট করছিলেন, নাকি আপনাদেরকেও মানে মানে ওভার এক্সপেক্টেড কিছু করে দেখালো? না, অবশ্যই আমি এই জয়টা, যে আমরা যদি বলি এটা অন্যায়, মানে ভুল হবে যে আমরা 100% এক্সপেক্ট করেছি এরকম একটা হোয়াইট ওয়াশ সিরিজ হবে। তবে যেটা সবচেয়ে মানে বলার বিষয়, এবং টেস্ট ক্রিকেটে আমরা আগেও আপনি যেটা বলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতেছি, বাট সেটা কিন্তু ডিপ্লিটেড ওয়েস্ট ইন্ডিজ সাইড ছিল। এটা একটা ফুল ফ্লেজ ন্যাশনাল টিম, এবং পাকিস্তানের মতো মাটিতে, যেখানে আমরা এর আগে আপনারা জানেন 2003-এ একটা খেলা জিতার অবস্থান থেকে আমরা জিতেনি, কিন্তু তারপরেও যেভাবে তারা খেলেছে এটা মানে অত্যন্ত প্রশংসা করিয়েছে। এবং টেস্টের জয় যেটা বললেন, যে হ্যাঁ, সবচেয়ে প্রথম আমরা মনে করি দ্য টিম এবং টিম ম্যানেজমেন্ট এটার এই প্রশংসার অংশীদার। তবে প্রত্যেকটা জিনিসের একটা ফলো আপ আছে। ধরেন একটা টেস্ট জিততে হলে 20টি উইকেট না নিলে কিন্তু কোনোদিন টেস্ট জিততে পারবো না আমরা, এবং সেটা আমরা প্রথম থেকে আমরা জানতাম যে আমাদের যদি বাইরের মাটিতে, বাইরে যদি আমরা ক্রিকেট খেলতে যাই, সেখানে যদি আমরা ফাস্ট বোলার, পেস অ্যাটাক যদি আমাদের না থাকে, তাহলে কোনো দলই জিততে পারা খুবই অসম্ভব। তো সেখানে আমি মনে করি যে এখন যে দলটি এসছে, সেখানে যে বোলিং ব্যালেন্সটা, সেটা কিন্তু আমাদেরকে অনেক উপরে নিয়ে গেছে, যার ফলে আমরা অপোজিশনের যে কোনো সময় 20টি উইকেট নামার মতো একটা অবস্থানে এসেছি, এবং এটাই আমাদের সবচেয়ে বড় জয়। এবং পেসার আসতে গেলে, যেটা আমি অতীতেও বলেছি, আমরা বেশ কয়েক বছর ধরে আমাদের ডোমেস্টিক ক্রিকেট যেগুলা 4 ডে এবং ঢাকার বাইরে বিশেষত যেগুলো হয়, সে মাঠগুলোতে আমরা গ্রাস উইকেটেই খেলাচ্ছি, এবং তাতে করে আপনি প্রচুর, এখন যে আমাদের পুল অফ ফাস্ট বোলার্স আছে, আসলে তাদেরকে যদি ভালোভাবে মেনটেন করা যায়, তাহলে বাংলাদেশ একটা শক্তিশালী দল হিসাবে সবসময় সম্মিলিত হবে। অবশ্যই। আপনি বললেন যে গ্রাস উইকেটের মতো করে ঢাকার বাইরে উইকেটগুলো তৈরি করা, বা সেখানে সেই রকম সুযোগ পাচ্ছে সুইং করা, বা পেস বোলাররা পেস দেখার সুযোগ পাচ্ছে। একটু শামীম আশরাফ চৌধুরী, এই কথাটিই আমি যদি বলতে আপনার কাছে জানতে চাই, যে এই যে সাকসেস, সেই সাকসেসে আমরা পরিবর্তিত পরিস্থিতিরও একটা বলতে চাচ্ছি যে এটাও একটা বুস্টার হিসেবে কাজ করেছে। অনেকে বলতে চায় যে স্বাধীনভাবে খেলার একটা সুযোগ পেয়েছিল ক্রিকেটার। আমি জানি না কোনো কালে পরাধীন ছিল কি না, ক্রিকেটাররা অন্তত বলতে হবে। তো সেই জায়গায় যদি বলি যে ফ্যাক্টরগুলো বিহাইন্ড দ্য সিন মনে হচ্ছে, যে পেসাররা একটা ইনিংসে প্রথমবার 10 উইকেট পেয়েছে, যেটা বাংলাদেশের পেসাররা এর আগে কখনো এরকম দেখাতে পারেনি। মহামারাম বলছিলেন যে অবশ্যই 10 উইকেট, অল আউট করার ক্যাপাসিটি না থাকলে টেস্টে জেতা যায় না, সেটি বাংলাদেশ করে দেখিয়েছে। তো বাংলাদেশের তো উনি গ্রাউন্ডস কমিটিতে লাস্ট টাইম ছিলেন, আপনাকে একটু সমালোচনা করতেই বলবো যে এত কথা শুনতে হয়েছে গ্রাউন্ডস নিয়ে, স্পেশালি উইকেট তৈরি নিয়ে, যে বোলার বেরোচ্ছে না, লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আপনি কমেন্ট্রি করেছেন বিপিএল বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এখানে যেগুলো হয়, আসলে কি বলবেন, কোনটা সত্যি ছিল? তারা কি তলে তলে কাজ করছিলেন? মানে তলে তলে কাজ না, কাজ হচ্ছিল। আমরা তো এটা ইভেন কমেন্ট্রিতে মেনে নিয়েছি গত 2 বছর ধরে, মেবি নট 4 years, অ্যাজ মাহবুব আনাম সেড। মানে ওভারঅল যে গ্রিন ট্র্যাকের ব্যাপারটা, এবং বাইরে, ঢাকার বাইরেও মাঠগুলোর উন্নতি করার যে একটা প্রচেষ্টা, এটা ডেফিনেটলি 2 বছর বা তার কিছু দিন আগে, অতটা এক্স্যাক্টলি তো বলা যায় না, প্রসেস হ্যাজ বিন গোয়িং অন। ইট ওয়াজ ভেরি ডিস্টিংটিভ, বোঝাই যাচ্ছিল যে পরিবর্তনের জন্য যে চেষ্টাটা অনেকে বলে আসছে, আমরাও কমেন্ট্রিতে অন্যান্যরা সবাই মতামত দিয়েছে যে এই জায়গাটাতে উন্নতি না করতে পারলে আমাদের লঙ্গ ভার্সন ক্রিকেটের উন্নতি হবে না। দুটা কারণ, একটা হলো পেস বোলারদের এনকারেজ করা, আরেকটা হলো পেস বল এই ধরনের উইকেটে ব্যাটাররা কীভাবে নেগোশিয়েট করবে সেইটাতে ধাতস্থ হওয়ার। দুটা বেনিফিট আছে, এবং দুটা বেনিফিট এখানে কাজে লেগেছে।
ডেফিনেটলি লং টার্মে মানে গত কয়েক বছর ধরে যে প্রচেষ্টাটা হয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের উইকেটে। কিন্তু এটাও ভুললে চলবে না যে আমাদের ইনহেরেন্ট স্ট্রেংথ, আমরা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে কিন্তু পেসার না, ইট ওয়াজ দ্য স্পিনার্স হু টুক দ্য উইকেট। সো যে প্রয়োজনে যখন যেটা প্রয়োজন, উইভ গট আ ব্যান্ড অফ প্লেয়ার্স এখন যাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গিয়েছে, এবং সেই কারণে যখন প্রতিপক্ষকে বাগে পেয়ে যায়, যদি শব্দটা ব্যবহার করতে পারি, আমরা ইন দ্য পাস্ট আমরা দেখেছি এক জায়গায় আমরা আমাদের একটা পরিস্থিতি তৈরি করি, 7টা উইকেট পড়ে যাচ্ছে, কিন্তু ওই যে মরণ কামড়, গোয়িং ফর দ্য জাগুলা যেটা বলি, সেটা আমাদের কাছে মিসিং ছিল। সেই জায়গাটাতে আমাদের মনে হয় মানসিকভাবে একটা বিরাট ডেভেলপমেন্ট হয়েছে যে আমরা মানে এটাতে একটু আমি বলতে চাই, একটা স্বাভাবিক আপনি একটা কথা বলেছেন। আমার মনে হয় ফ্রিডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো এই খেলাটা খেলেছি যেখানে সচরাচর অনেক ইন্টারফারেন্স যদি হয় তখন কনফিউজ থাকে। আপনাকে যেই আইডিয়াটা একটা প্লেয়ারকে দিতে হবে সেটা এক জায়গা থেকে আসা দরকার, সেটা হচ্ছে তার টিম ম্যানেজমেন্ট। তার বাইরের থেকে যদি আমি কোনো আইডিয়া দিতে চাই তখন অ্যাজ এ প্লেয়ার আমি তো টু মাইন্ডে থাকবো, কনফিউজ থাকবো। তো সেই জায়গাটা আমার মনে হয় বর্তমানে যেভাবে নেই, এবং আমার মনে হয়েছে যে তাদের উপরে কোনো চাপ নেই, মানে সর্বস্তরের উপর থেকে আগে যে ধরনের যদি হয়ে থাকে একদম রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সাথে যে যোগাযোগগুলো থাকতো, যাতে ইট ওয়াজ মোর ডিফারেন্ট। ইট ওয়াজ, আমার কাছে মনে হয়নি যে এটা প্রফেশনাল দল হিসেবে যেভাবে খেলা উচিত। এবার যেটা হয়েছে আমার মনে হয় এটাই হওয়া উচিত, প্রফেশনালি ওরা খেলবে, টিম ম্যানেজমেন্ট তাদেরকে প্রসেস দেখাবে এবং সেই প্রসেস অনুযায়ী তারা খেলবে। সেখানে বাইরের থেকে আমাদের আসলে কোনো কিছু বা কোনো বুদ্ধি বা কোনো অ্যাডভাইস দেওয়ার কোনো দরকার নেই। যে বিভাগের যা কাজ সেটাই করবে। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যেটা একটু আগে উনিও বললেন যে বেসিক যেটা হয়, আমরা কিন্তু যেই টিভিতে যে খেলাটা দেখি, বাংলাদেশের যে খেলাগুলো, সেগুলো টেলিভাইজ গেম এবং সেগুলো বেসিক্যালি ইন্টারন্যাশনাল ম্যাচেস। অবভিয়াসলি যে কোনো হোম টিম তার হোম টিমের অ্যাডভান্টেজে খেলে, তো সেই জন্য ওটাকে আপনারা কোনোদিনও ধরবেন না যে এই উইকেটে আমরা খেলছি আমাদের ডোমেস্টিক ক্রিকেট, কারণ ডোমেস্টিক ক্রিকেট প্লেয়ার প্রডিউস করে। এবং ডোমেস্টিক ক্রিকেটে আমরা আপনাকে বলতে পারি যে এক একটা দল 4টা ফাস্ট বলার নিয়ে খেলে। অতীতে আমরা যখন ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতাম, আমরা 4 ওভারের পরে একটা লেফট আর্ম স্পিনার আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলতো। সেই জায়গায় কিন্তু আমরা নেই, কারণ এই জায়গাটা, এই ক্রিকেটগুলো কিন্তু আমরা যেহেতু টেলিভাইজ না এবং আমাদের চোখের সামনে নেই, দেখাতে পারিনি। কিন্তু যেটা বললাম যে স্বাভাবিকভাবেই সবার মনে চলে, বাংলাদেশের মনে সব উইকেটগুলোই এই ভাঙাচুরা বা খালি স্পিনের জন্যই। তো আরেকটা যেটা হচ্ছে যে বর্তমান যে দলটা আছে, আই ডোন্ট থিঙ্ক খুব বিশ্বের উপরের দিকে সারির 1-2টা দল ছাড়া এরকম ব্যালেন্সড বোলিং অ্যাটাক কিন্তু নেই। আপনি যদি বলেন সেখানে উই হ্যাভ দ্য লাক্সারি অফ 2 অলরাউন্ডার্স, কারণ আমি এখন মিরাজকে কমপ্লিট অলরাউন্ডার বলতে চাই। আমি তো তাকে আগে থেকেই বলছি, তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কোনো ফরম্যাটেই একদম কমপ্লিট অলরাউন্ডার। শুধু ফরম্যাটগুলো না, টেস্ট ম্যাচে তার পারফরম্যান্স উইথ দ্য বল এন্ড দ্য ব্যাট। হোয়াট ইট ডাজ যে বাংলাদেশ হ্যাজ দ্য লাক্সারি টু ব্যালেন্স আমাদের বোলিং অ্যাটাককে। সো আপনি যদি আজকে স্পিনার্স উইকেট বানায় কেউ, সেখানে আমাদের ধার রয়েছে, এবং পেসার উইকেটও আমাদের ধার রয়েছে। কারণ আপনি যদি দেখেন দুটো ভালো জায়গায় আমরা, যেটা নিউজিল্যান্ডের মাঙ্গানিয়াতে যে ম্যাচটা জিতেছি, সেটাও কিন্তু এবাদত। হ্যাঁ, সো হোয়াট হ্যাপেন্স দ্যাট আমাদের সাথে আমরা যখন বাইরে খেলতে যেতাম সবাই জানতো যে আমরা উইক অন পেস। এবং আরেকটা কথা যেটা আপনি বললেন, যেটা খুবই সত্য কথা, সেটা হচ্ছে যে আমাদের ব্যাটাররাও ওই সব উইকেটে খেলার যে অভিজ্ঞতা সেটাও বেড়েছে। আমরা তো দেখলাম প্রথম ইনিংসে ধরুন 468-র মতো রান করেছিল পাকিস্তান সম্ভবত। এরপরে যে ইনিংসটাকে মানে লিড করা, সেটাই তো একটা বড় প্রেশার তৈরি করে। এবং আমরা দেখেছি 26 রানে 6 উইকেট পড়ে যেতে সেই বাংলাদেশের সেকেন্ড টেস্টের প্রথম ইনিংসে, সেখানে যে সেই নিজেদেরকে মানে মিরাজ আর লিটন দাস যা করে দেখালো, 200-র উপরে রান করলো, অল্প রানের গ্যাপ থাকলো, সেটাও তো একটা বড় ফ্যাক্টর ছিল। এই দুইটা টেস্ট ম্যাচে, টেস্ট কথাটাই তো পরীক্ষা। পরীক্ষা, যতগুলো পরীক্ষা একটা সিরিজে হতে পারে সবগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে বাংলাদেশ, এবং সবগুলোতেই ক্লিক করেছে, সবগুলোতে উত্তীর্ণ হয়েছে। এন্ড দ্যাট ইজ ইউনিক। এটা সাধারণত মানে অসুবিধার মধ্যে পড়ে সেখান থেকে বের হওয়া থেকে একদম উঠে আসা, ইটস ইনক্রেডিবল। আমি একটু জানার জন্য একটা কৌতূহল আছে। আমরা প্রথম টেস্টের দিকে যদি তাকাই, সেটাতে দেখবো যে পাকিস্তান ভেবেছিল তাদের পেসার দিয়ে এই উইকেটে বাড়তি সুবিধা পাবে।
আমরা দেখলাম যে স্পিনাররা বাড়তি সুবিধা পেতে শুরু করলো এবং আমাদের স্পিনাররা দুর্দান্ত খেলো প্রথম টেস্টে। সেখানে সাকিবের একটা বড় কন্ট্রিবিউশন ছিল জয়ের পেছনে। তো সেই জায়গায় সেকেন্ড টেস্টে আবার ওই উইকেটের কথা বিবেচনা করে পাকিস্তান নির্ভর করলো পেস, মানে স্পিন ওরিয়েন্টেড, সেখানে আমরা পেসাররা বাড়তি। এটা একটা অদ্ভুত জিনিস। মাহবুব আলম জানে যে আমরা একটু আগে বলা হচ্ছিল যে আমরা এনিওয়ান অ্যাট হোম ওয়ান্টস টু টেক দ্য অ্যাডভান্টেজ, হোম অ্যাডভান্টেজ। আমরা যেহেতু আমাদের শক্তি ছিল স্পিনে, আমরা লোয়ার স্লোয়ার উইকেট তৈরি করেছি যখন প্রয়োজন হয়েছে। যখন আমরা পেস বোলিং হচ্ছে তখন পেসারদের, আমরা আফগানিস্তানের সাথে পেস বোলিং এ খেলেছি বিকজ উই নিউ देयर স্ট্রেংথ ইজ নট देयर। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটাতে এমন ভাবে পাকিস্তান যে মিসরিড করবে তাদের own wickets, not on one occasion. But I wouldn't say misread because what happened, because they didn't have a frontline spinner কিন্তু নাই। আপনি যদি Abrar was available, but he was not extraordinary. কারণ প্রথম টেস্টে তো তারা ভাবেই নি ওইভাবে স্পিনার they have, তো চারজন পেসার নিয়ে তারা তো প্রথম টেস্টে এবং ভাবেই নি। একটা বিরাট ফ্যাক্টর ছিল 35 ডিগ্রি টেম্পারেচার, ভেরি ভেরি হট। পেস বোলারদের ম্যানেজ করে খেলতে হচ্ছিল এবং এই পেস বোলার যদিও একজন প্রায় তাদের ফার্স্ট ক্লাস 400 উইকেটের বেশি একজন আছে, খোরা, সেই লোকেরও অসুবিধা হচ্ছিল বিকজ। এবং এই একটা জিনিস কাজ করেছে, ওই যে ফার্স্ট ইনিংসের লিডটা 464 থেকে 500-এর উপরে করে যাওয়া মুশফিকুর রহিমের অসাধারণ। হোয়াট এটা ডান যে ওদের এত লম্বা সময় মাঠে রেখেছে এই গরমের মধ্যে, তারা যখন সেকেন্ড ইনিংস খেলতে এসেছে পারফরম্যান্স করতে পারেনি, তারা ফিজিক্যালি দে ওয়ার ডিপ্লিটেড, তাদের ওই এনার্জি লেভেলটা ছিল না। তো রান অ্যাড হচ্ছে, সেটা একটা মানসিক চাপ। বাংলাদেশ এত বড় লিড নিয়ে গেছে, তারপরে যে ক্ষমতা, আমার শারীরিক সক্ষমতার ব্যাপারে, সেখানেও তারা ফল্টার করেছে এন্ড আওয়ার বোলার্স এক্সপ্লয়েটেড দোজ কন্ডিশনস। আরেকটা জিনিস একটু বলে দিতে চাই যে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রিপেয়ার্ড টেস্ট সিরিজে আমরা গিয়েছি। কেন আমি বলবো প্রিপারেশন দলগতভাবে, এবং দলগতভাবে না, আমি প্লেয়ারদের নিজস্ব চেষ্টা, আমি মুশফিকের তো হ্যাটস অফ টু হিম। মুশফিক তো গিয়েছিল এই দলের পক্ষ থেকে আগে থেকে। না, এই দল আপনি খালি এখানে দেখছেন, আমি তার 2 মাস আগের থেকে বলছি। 2 মাস আগের থেকে হি ডিড এভরিথিং দ্যাট ইজ পসিবল যাতে ও ভালো করতে পারে। ও সিলেটে গিয়ে প্র্যাকটিস করেছে, তারপরে চট্টগ্রামে গিয়ে টাইগারের সাথে প্র্যাকটিস করেছে, তারপরে পাকিস্তানে গিয়ে প্র্যাকটিস করেছে। ও কিন্তু এই T20 যখন খেলা হচ্ছিল এবং যে টেস্ট দলের যেই প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছে। এবং এই পরিশ্রমটা কিন্তু খালি যে মনিটর করেছে আমাদের লোকাল কোচরা, টাইগার্স, তা না, তাদেরও নিজেদের একটা স্পিরিয়া ছিল। কারণ আমি আগে কিন্তু সব প্লেয়ারকে এরকমভাবে দেখিনি, এক্সেপ্ট মুশফিক ছাড়া আমাদের অন্যান্য প্লেয়াররা কিন্তু অত বেশি ও যত প্রিপারেশন নেয় নিত না। এইবার কিন্তু মনে হয়েছে তারা মানসিকভাবে এবং টেকনিক্যালি প্রিপারেশনটা, মানে আমার কাছে মনে হয় যে অনেকদিন পর এরকম একটা সলিড, মানে তারা একটা স্কোর দিয়েছে, 400-র উপরে রান করেছে, তারপরে লিড। আমার মনে আছে অবশ্যই আপনাদের মনে থাকবে কলম্বোতে 2011-12-তে এরকম একটা টেস্টে খেলে, সেখানে মুশফিক সম্ভবত একটা ভালো বড় স্কোর করেছে, ডাবল সেঞ্চুরি বা এরকম। আমরা গলে মুশফিক এবং আশরাফুল, খুব ভালো খেলেছে। এনিওয়ে, যেটি বলছিলেন কোচের প্রসঙ্গ আসতে, আসলে আমরা যেটা পেলাম, ধরেন এই পুনর্গঠিত বোর্ডের যারা এখন পদত্যাগ করেছে অলরেডি, বা যারা নেই, বা যারা সভাপতি হিসেবে যিনি ছিলেন, এদের নিয়ে অনেক কথা হচ্ছে, গণমাধ্যমে অনেক ধরনের রিপোর্ট বেরোচ্ছে। নতুন করে এটা জানার কিছু নেই যে অনিয়ম দুর্নীতি নিয়ে অনেক কথা হচ্ছে। পাশাপাশি একটা কথা আপনি নিজেও বললেন এই মুহূর্তে, যে দল যে একদম ফ্রিডম নিয়ে খেলা, সেই আমরা দেখিনি, সেই রীতিটা কম ছিল, মানে ছিলই না বলা যায়। তো সেই জায়গায় কিছু ভালো দিকগুলোও তো ছিল। আপনিও সেই বোর্ডের পরিচালক এখনও আছেন, পুনর্গঠিত কমিটিতে আছেন। যেমন অ্যালান ডোনাল্ডের কথা বলা হয়, পেস কোচ, পেসারদের তিনি নার্সিং করতেন, সেটারও কি একটা রোল প্লেয়িং ছিল? মানে তিনি যদিও এখন নাই, মানে সেই ধারাবাহিকতায় কি আমরা ফল পাচ্ছি এখন? আমি মনে করি যে আমাদের পেসের যে গ্রোথটা সেটা শুরু হয়েছিল অটিস গিবসনের সময়। হি আই থিঙ্ক ওই আমাদের এই গ্রুপটাকে উজ্জীবিত করেছে। আমি এছাড়াও আমি চামিন্দা, ওই যে শ্রীলঙ্কান কোচ যে ছিল আমাদের ডেভেলপমেন্ট লেভেলে, কিন্তু আন্ডার 19 থেকে কিন্তু এই ছেলেগুলো খেলে আসছে। যদি শরীফুলের কথা বলি, সাকিব, এই পুলটা বেরোয় আসছিল। সো ওই যারা ডেভেলপমেন্ট লেভেলে কাজ করেছে, তারপরে ন্যাশনাল লেভেলে অটিস গিবসন এই পেস বোলিং গ্রুপটা তৈরি করেছে, উইচ ডোনাল্ড টুক ফরওয়ার্ড। এবং আপনি অ্যাডামসের কথা শুনেছেন যে হি ইনহেরিটেড। সো ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস,
প্রত্যেকে এটার কৃতিত্ব পাবে। তবে যারা একদম ছোটোবেলার থেকে এদেরকে গড়ে তুলেছে তাদেরও কিন্তু কৃতিত্ব রয়েছে। আমরা যখন একটা ফিনিশ প্রোডাক্ট দেখি আমরা ওটার দিকেই তাকিয়ে থাকি। এটা কিন্তু বলা হচ্ছে যে আমরা যখন জাতীয় দলে যে প্লেয়ারকে দেখছি এজ লেভেলের অনেক ক্যাটাগরি পার হয়ে যারা আসছে, আসলে তাদেরকে কিন্তু নার্সিং করছে মূলত একদম কাছাকাছি দূরত্বে থেকে, সেটি হলো দেশীয় কোচ তাদের বৈশিষ্ট্য বুঝে। দেশীয় এবং বিদেশি কোচ আমাদের জুনিয়র লেভেলে ধরেন এ টিম বা টাইগার্স বা এইচপি বা আন্ডার-19 বিদেশি কোচও আছে, দেশি কোচও আছে। আমি মনে করি এর প্রত্যেকের অবদান রয়েছে এবং দ্যাট ইজ হাউ একটা টিম গ্রো করে। কিন্তু যেটা হয় যে বৈশ্বিকভাবে আমরা কিন্তু বললাম যেটা টেলিভাইজ যে খেলাটা হয় সেটাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মানে সেটারই কাটাছেঁড়া করার চেষ্টা করি, বাট বিহাইন্ড দ্য যে পাইপলাইন যেভাবে তৈরি হলো সেটা আসলে কিভাবে হলো, কেন হলো, কারা কৃতিত্ব পেতে পারে সেটা আমরা কম জানি। সবারই কম বেশি কৃতিত্ব রয়েছে। আমরা কাউকে ছোট করতে চাই না বা ছোট করা উচিত হবে না, কারণ আপনি আজিজ কালকে বলেছে হাউ দ্য এইচপি ইজ ওয়ার্কিং। সো আমরাও চেষ্টা করছি যে যত লোকাল কোচকে যদি আমাদের জুনিয়র লেভেল থেকে উঠায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য আরও ভালো হবে, বিকজ তারা একই লাইনে। এখন যেটা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে যেটা আমি মনে করি ইট ইজ অ্যান অ্যালাইনমেন্ট বিটুইন ন্যাশনাল টিম, টাইগার্স, এইচপি, সবাই একই ভাষায় কথা বলছে। তার মানে যে জিনিসটা তাদেরকে শেখানো হচ্ছে, সো এভরিবডি ইজ অ্যালাইন। কিন্তু এই আলোচনার মধ্যে আমরা একটা বড় আলোচনা রয়েছে যেটি আমাদের এই মুহূর্তে শুরু করতে যাচ্ছে না একটা বিরতির পর, সেটি হলো যে কোচ হাতুরু সিং, চন্ডিকা হাতুরু সিংয়ের গল্পটাও এমন যে এই সিরিজের ঠিক আগ মুহূর্তে সব লেভেলে বলা হচ্ছিল তাকে ভাগিয়ে দাও, তাকে সরিয়ে দাও। ইভেন আমরা আপনাদের মনোভাবও টের পাচ্ছিলাম, যিনি প্রেসিডেন্ট হিসেবে যুক্ত হয়েছেন ফরমার ক্যাপ্টেন ফারুক ভাই, তিনি আগের স্ট্যান্ডেই আছেন, তাকে তিনি দেখতে চেয়েছিলেন যে তার আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে, চুক্তির মেয়াদ কী আছে। কিন্তু ঠিক সিরিজটা শেষের পর সব লেভেলে আবার আমি প্রতিক্রিয়া দেখছি যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে কোচ হাতুরু সিংয়ের মানে এই সিরিজের পরে একজন, আপনি যেহেতু দায়িত্বশীল জায়গায় আছেন, আপনি আপনার কথা যদি বলতেন, পাশাপাশি শামীম ভাইয়ের কথা শুনবো একটা বিরতির পর। দর্শক একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক আপনারা দেখছেন খেলার আড্ডা, স্বাগত আরও একবার। আমার আজকের অতিথি মাহবারান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, এবং সেই সঙ্গে আছেন শামীম আশরাফ চৌধুরী, আন্তর্জাতিক ক্রিকেট কমেন্টেটর। আমি শামীম ভাই আপনাকে দিয়ে যেটি জানতে চাই যে এই প্রতিক্রিয়াটা আপনি কোন পক্ষে ছিলেন? মানে এই সিরিজের ঠিক শুরুর আগ দিয়ে কোচ হাতুরুর যে মানে বিভিন্ন বিষয় নিয়ে সামনে আসছিল, যে কোচ হাতুরু একগুয়ে, কোচ হাতুরুর কারণে আমরা ওয়ার্ল্ড কাপগুলোতে খারাপ করেছি, মানে যা ইচ্ছা তাই বলা হচ্ছিল। সেটা যা ইচ্ছা তাই এই কারণে বললাম, তারাই আবার খুব বন্দনা করছে, হাতুরু বন্দনা। মানে এটা আসলে কোনটা সঠিক বলে মনে করেন? সঠিক কোনটা বা ঠিক না কোনটা সেটা বলার চেয়ে দু একটা ফ্যাক্ট সবসময় থাকবে যে সে ডমিনেট করে, তার যে মাইন্ডসেট, হ্যাঁ একটা মানে এটা তো অনেকে গুণ হিসেবেও ধরতে পারে, অনেকে নেগেটিভ সাইড থেকে ধরতে পারে। দুইটারই কিন্তু বেনিফিশিয়াল অ্যান্ড ডেট্রিমেন্টাল এফেক্ট আছে। কিন্তু কথাটা হচ্ছে লুক এট হিজ রেকর্ড, সিম্পল ম্যাটার। এই এত বছর ধরে প্রথমবার, পরবর্তীবার যতবার এসছে, হিজ রেকর্ড ইন অল ফরম্যাটস ইজ অ্যাবাউট 50-50 রাফলি। আমি যেটা একটু চেক করেছিলাম। প্রবলেম হচ্ছিল প্রথমবারে ডিভাইসিভ একটা জায়গায় এসে চলে আসছিল, যে দলের মধ্যে হয়তো বা কোহিসিভনেস যেটা একজন কোচের আনা উচিত, যে দলগতভাবে খেলার জন্য যে মোমেন্টামটা তৈরি করা উচিত, যে আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা উচিত, সেটা সে করতে পারে নাই, বিধায় দলে ভাগাভাগি হয়েছে, গ্রুপিং হয়েছে। এইগুলো আমাদের জানা, ধরেন এটা কি কোচের উপর নির্ভর করে নাকি কোচ সহ যে ক্রিকেট বোর্ডের সারাউন্ডিংস যে লাইনটা, পাইপলাইনটা, যে কোচ আসলে কাকে রিপোর্ট করবে, সেই রিপোর্টের জায়গাটা যদি দূরে চলে যায়, মানে আরো উপরে ধাপে চলে যায়। কথা হচ্ছে হ্যাঁ, একটা তো মিলিটারিতে যেরকম যে র্যাঙ্ক অনুযায়ী ধাপে ধাপে যাবে। এখন যদি মেজর জেনারেল একজন সোলজারকে বা একজন লেফটেন্যান্টকে ডিরেক্টলি যদি অ্যাডভাইস দেয় গাইড করার জন্য, তার প্লেটুন কিভাবে চালাবে, তাহলে তার রিপোর্টিং বস তো হচ্ছে না। এই জায়গাটা তো ডেফিনেটলি একটা ঘাটতি ছিল। আর ওই যে প্রেশারটা একটু আগে উনি যেটা বলছিলেন, যে প্রেশারটা থেকে রিলিজ হয়ে গেছে, যে নতুন বোর্ড, হ্যাঁ ঠিক আছে নতুন বোর্ড এসছে, তারা দে ডিডন্ট ওয়ান্ট টু ইন্টারফিয়ার, লেট দ্য প্লেয়ার্স প্লে ইন পিস। প্লেইং ইন পিস এটা প্রফেশন, তাদের প্রফেশন। রাইট, আমার প্রফেশনে আমার ইন্টারফিয়ারেন্স যদি আসে, আমি কমফোর্টেবলি সেই প্রফেশনটা আমি করতে পারবো না, আমি অনেক জায়গায় ডাইভার্টেড হয়ে যাব। এই জায়গায় তারা মনোনিবেশ করার যে একটা বিরাট ব্যাপার তারা
করতে পেরেছে এবং সেই মনোনিবেশ করার জন্য মনোসংযোগ দেওয়ার কারণে কিন্তু তাদের মেন্টাল যে স্ট্রেংথটা, আমরা তো ক্রিকেটে বলি যে ইটস আ মিক্সচার অফ কিন্তু প্রসঙ্গ ফিজিক্যাল এন্ড মেন্টাল হাতুড়ু, এবিলিটি। মানে হাতুড়ুর বিষয়টাকে আপনি হাতুড়ির বিষয়টা জাস্টিফাই কোনটা যেটা- করবেন? মানে আগে যে কথা বলা হচ্ছিল সেটাই, যে হাতুড়ি দিয়ে চলছে না, হাতুড়কে কবে বাদ দিলে বাংলাদেশ মুক্ত হবে, সেইটাই না সিরিজের পরে যে রিয়াকশনটা? না, কোনটাকে কথাটা আপনি হচ্ছে যখনই কোনো accept দল করবেন? খারাপ করে তখন ব্লেমটা যায় কর্ণধারের কাছে, এবং যখন আমি দল আসবো। ভালো করছে তার স্বাভাবিকভাবে দ্য ওপিনিয়ন্স উইল চেঞ্জ। এটা তো মানে দুইটাকে একসেপ্ট করার মতো। দুই সময় দুইটাকে অ্যাকসেপ্ট করার মতো, এবং চেঞ্জ যদি তার মানে হাতুড়ু আমরা যে accept- হাতুড়ের কাজটা করছে তার কোনো আমার তো মনে হয় না যে হি ইজ ডুইং এনিথিং আউট অফ দ্য অর্ডিনারি। ওকে ইট হ্যাজ বিন প্রুভড। আমি তো Okay. বললাম পাস্টেও যখন তার বিরুদ্ধে অনেক রকম ছিল, আমি নিজেও বলেছি বিভিন্ন সময় যে হাতুর থাকাটা হয়তো ডিভাইসিভ হওয়ার কারণে তার কন্টিনিউটিটা হয়তো বা ঠিক হবে না, কিন্তু এখানে যে এতগুলো পরীক্ষা, যেটা প্রথমে বলছিলাম, পাশ করানোর পেছনে নিশ্চয়ই তার এবং অন্যান্য কোচিং স্টাফের একটা অবদান আছে, এবং নন ইন্টারফিয়ারেন্স, আই থিঙ্ক দ্যাট হ্যাজ মেড থিংস মাচ ইজিয়ার। ড্রেসিং রুমে পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে, আরও কমফোর্টেবলি খেলতে পারছে প্লেয়াররা, এবং তাদের ট্রু নেচারটা যেটা সেটা, এবং তাদের ট্রু ওকে, আমি এই প্রসঙ্গে একটু বাবু ভাই আপনার কাছে আসতে চাই। আমি একটু প্রশ্নই করি, যেটি অনেক গণমাধ্যমে হিন্টস দেওয়া হচ্ছে যে হাতুড়ু ছুটিতে গেছেন অস্ট্রেলিয়াতে, তিনি তো অস্ট্রেলিয়াতে থাকেন, তিনি কি আসলে ব্যাক করে জয়েন করবেন নাকি তিনি ক্ষুদ্র বার্তায় কিছু পেয়ে যাবেন, মানে আসলে কোন দিকে যাচ্ছে? প্রথমত আমি একটা কথা বলি নেই যে যেহেতু এখন বর্তমান প্রেসিডেন্ট ফারুক, সে নিজে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, সে ড্রেসিং রুম এনভায়রনমেন্ট বুঝেন এবং হি হ্যাজ প্লেড দ্য গেম অ্যাট দ্যাট লেভেল। তাতে করে কি হয়, প্লেয়ারদের অবস্থানটা বোঝা সহজ, এবং সেখান থেকে যেই নীতিমালাটা আসবে, দ্যাট হেল্পস দ্য টিম, নাম্বার ওয়ান, দ্যাট ডেফিনেটলি হেল্পস। সেকেন্ডলি যেটা হচ্ছে যে কোনো দল এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, এনি স্পোর্টস, নট ক্রিকেট অ্যালোন, যদি দল খারাপ খেলে তাহলে দলের কোচের সেই দায়ভার নিতেই হয়। রাইট। এবং দুটো ফুটবলে তো অনেক কঠিনভাবে নিতে হয়। লোককে দায়ভার নিতে হয়। একটা হচ্ছে ক্যাপ্টেন, ক্রিকেট যেহেতু ইজ অনফিল্ড গেম, যেখানে ক্যাপ্টেন হ্যাজ লট অফ রেসপন্সিবিলিটি, এবং কোচের, বিকজ ওখানে খেলার সময় আপনি জানেন এখন আরও বেশি অবস্থান, সেখানে এই দুই ব্যক্তিকে কিন্তু সব দায়ভার গ্রহণ করতেই হবে, আইদার ইউ লাইক ইট অর ইউ ডোন্ট লাইক ইট। এখন ফুটবল কেন, যে কোনো স্পোর্টস আপনি যদি বলেন, এটা অন্য বাস্কেটবল বলেন, যে কোনো জায়গায় কোচের অনেক মানে লাইবিলিটিস, কোচ হ্যাজ ব্যর্থতার কারণে সরে যেতে হয়, পদত্যাগ করতে হয়, এটা সরিয়ে দেওয়া হয়। ভেরি ভেরি Right. ক্লিয়ার। সো সেখানে যদি দল কন্টিনিউয়াসলি রেজাল্ট না পায়, তখন কিন্তু সেই দায়ভার তার উপরে পড়বেই। যেটা উনি বললেন, হ্যাঁ অতীতে আপনি রেজাল্ট পেয়েছেন, বর্তমানে পাচ্ছেন না, অতীত কিন্তু আমরা মনে রাখবো না, রাইট। বিকজ অতীত হ্যাজ নাথিং টু ডু উইথ প্রেজেন্ট। আবার বর্তমানে পাচ্ছেন, তাহলে কি হবে? আবার বর্তমানে পেলেও কতটুক পাচ্ছে, কতটুক ক্লারিটি হয়েছে, ওয়েদার হিজ স্কিলস আর ফেভারেবল টু দ্য টিম, দ্যাট হ্যাজ টু বি ইভ্যালুয়েটেড। কিন্তু আপনাদের ক্রিকেট বোর্ডের এখন ক্রিকেট অফিস, অর্থাৎ ক্রিকেট অপারেশনস যে স্ট্যান্ডিং কমিটি, সেটা গড়া হয়নি। তবু আমি জানতে চাই আসলে হাতুড়ুর ভাগ্যটা কি, মানে আমরা this is a board ইন্ডিয়া decision. সিরিজে দেখতে পাচ্ছি না পাচ্ছি। না, সেটা তো ইজ নট ফর মি টু কমেন্ট হিয়ার অন পাবলিক। Right. আমি আপনাদেরকে মানে আই উড সে নো কমেন্টস, বিকজ দ্যাট হোয়াট এভার ডিসিশন টেকেন বাই বোর্ড, উই উইল অল সাপোর্ট দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি আমরা আমি যেটা আপনাকে বললাম, অবভিয়াসলি টেকনিক্যাল কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, যে সব কিছু হুট করে করলে তো আর হবে না, কারণ ব্যাক টু ব্যাক সিরিজ আছে, রাইট। এবং বিশ্বের বাজারে আজকালকার দিনে কিন্তু হাই প্রোফাইল ক্রিকেটাররা কোচ হতে চায় না। আপনি যদি দেখেন আগেকার দিনে লট অফ এক্স ক্রিকেটার্স কোচিং হিসেবে আসতো, আপনি আজকাল আপনি ভিভরিচাসকেও পাননি, লারাকেও পাননি, দে কাম এজ এ মেন্টার, দে ডু কমেন্ট্রিজ। আপনি যদি বলেন অস্ট্রেলিয়াতে বলেন, কিছু কিছু আসে বিকজ ওদের সিস্টেম ইজ দেয়ার। অনলি রিসেন্টলি আমরা কি দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে। বাট একটা জিনিস খালি আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা ডাইরেক্টলি একটা লোকাল কোচকে আমরা ন্যাশনাল টিমের কোচ হিসেবে আনতে চাই, কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, হ্যাঁ, দ্রাবিড went under 19, took these boys national team out, গৌতম গম্ভীর he has coached in different levels and going, এবং যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে কোচদেরকে যেই বেতনটা দেয়, দ্যাট ইজ সো হিউজ, রাইট। এবং এটা কিন্তু অ্যাট্রাক্ট করে। আর যেটা হচ্ছে বর্তমান যুগে ভালো
প্লেয়ার কোচ হচ্ছে না, কারণ অন্যান্য জিনিস কমেন্ট্রি, IPL, T20 এরা 2 মাস থেকে 3 মাস কাজ করে যেই আয়টা করে, তাতে এই ন্যাশনাল টিমের জন্য কোচিং করতে লং আসতে টার্ম হবে। বুক না, ন্যাশনাল টিমের জন্য কোচিং করা মানে 12 মাসে আপনি বিজি। রাইট। এখন বাংলাদেশ দল ধরেন, এটার খেলা পরে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, BPL, চ্যাম্পিয়ন্স ট্রফি, দেন উই হ্যাভ আদার ট্যুরস। সো এই জন্য যেটা হচ্ছে যে আমার মনে হয় ফারুক ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তার ক্রিকেট মেধা রয়েছে। এই মেধাকে দিয়ে যদি বোর্ডে সুসংহত করা যায়, আমি যেটা মনে করি যে ভারতে যেটা আছে, কোচের জন্য একটা সার্চ কমিটি আছে ওদের, এবং সেই সার্চ কমিটিতে কারা থাকে? কপিল দেব, গাভাস্কার, ফর্মার ক্যাপ্টেন এবং ওরা। এবং এই জায়গাগুলোতে আমরা কি করতাম, আমাদেরকে তো ওইভাবে আমরা ক্রিকেটারদেরকে এটাতে লাগাইনি, এবং তারা কোচদেরকে ইন্টারভিউ নেবে। আপনারা এরকম ভাবে একটা এটা অবশ্যই বোর্ড, এখন যেহেতু বোর্ডটা রিস্ট্রাকচার হচ্ছে, আপনি জানেন যে অনেক পদে এখনো আমাদের শূন্যতা রয়েছে, সেগুলো হলে আমি মনে করি যেটা কবে টাকা এই শূন্যতা দূর হবে, মানে গঠনতন্ত্র মানে যদি এটা তো একটা পরিচালকগুলো শূন্য পদগুলো ঠিক করতে চান, মানে জাস্ট আপনি যেহেতু দীর্ঘদিন এই না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি অন মোশন। আপনাকে মনে করতে হবে যে এই পরিবর্তনটা এসেছে একদম ক্রিকেট ভরা মৌসুমে, কারণ এখন ক্রিকেট শুরু হচ্ছে। আপনি জানেন যে মহিলা দল সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, বাংলাদেশ সেটার হোস্ট, আমাদেরকে সেটা ম্যানেজ করতে হচ্ছে। সো টেকনিক্যালি এখন সামনে একটা বড় আয়োজন রয়েছে। আপনাদেরকে একটা জিনিস আমি ভুলে যাব, যেটি আমার জানার খুব আগ্রহ, এই যে বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে আমরা অনেক সময় গণমাধ্যমে খবর বের হয় যে বিদেশি কোচ নিয়োগ দেওয়ার পেছনে কি এরকম কোনো কমিশন বাণিজ্য থাকে? মানে আমি একেবারে কৌতূহল আমার, যে আমি সেটা বিগত বোর্ডের অনেকের সঙ্গে এই সব কথা জড়ানো হয় না। এটা হচ্ছে যে আমার বেশি বেশি কোচ বদলও এর জন্য নাকি একটা বড় বিজনেস ওরিয়েন্টেড ব্যাপার? না, আমাদের মনে করি আমি যে অনেকগুলা কোচ আমরা বিদায় করেছি যেগুলা খুব হেস্টিলি হয়েছে, এবং আমি দ্বিধা করব না যে অনেক কোচ সিলেকশনে আমাদের প্লেয়ারদের মতামত নিয়েছি। আপনি যদি স্টুডেন্টের মতামত নেন টিচার কাকে করবেন, দ্যাট ইজ নট ফেয়ার, রাইট। সো আমি সেজন্যই আমি বললাম যে বর্তমানে যেহেতু ক্রিকেট মেধা এসছে ফারুকের মাধ্যমে এবং যারা রয়েছে, এবং ভবিষ্যতে হয়তো আরও ক্রিকেট মেধা আসবে, সেটা কিন্তু ক্রিকেটের জন্য উন্নতি করবে। কারণ একটা সময় এসে যে ক্রিকেট বোর্ড এমন একটা পরিস্থিতি, সেখানে সবাই ভিড় জমানো একটা ইয়ে করে, কিন্তু আমরা যদি প্রপারলি এটাকে স্ট্রাকচার করতে পারি, ইট ইজ নট এ ভলেন্টিয়ার অর্গানাইজেশন। একটু এই প্রসঙ্গে একটু আমি একটা প্রশ্ন করতে চাই মাহবুবকে, যে মেধাকে মূল্যায়ন করার ব্যাপারে আমাদের লোকাল কোচেসদের কথা বলছি, সবাই জানি কম বেশি ছোটবেলা থেকে এদের মাধ্যমে আমাদের সব খেলোয়াড়রা এসেছে। এই তাদের মূল্যায়ন করার পেছনে আমার এত বছর ধরে আমি খুব বেশি অ্যাক্টিভিটি দেখিনি এদেরকে এনকারেজ করার জন্য। এটা আমি বলছিলাম, দ্যাট কামস নট অনলি ফ্যাসিলিটিস দেওয়া, কামস অলসো ফ্রম দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্ট। কারণ আমাদের দেশি কোচ এবং বিদেশি কোচের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সুবিধা এবং হ্যাঁ সুবিধা সবকিছু মিলিয়ে সেই জায়গায় কোচরা কিন্তু একটু ডিসহার্টেন্ড হয়ে যায়। খালি কোচ না, আমি অ্যাকচুয়ালি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই জায়গাতে আসলে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। এই সেম সিচুয়েশনটা কিন্তু শ্রীলঙ্কার বোর্ডে হতো, কারণ ওরা বিদেশি কোচ আনতো এবং তাদের মধ্যে যারা ভালো কোচিং করতে পারতো তাদেরকে কিন্তু শ্রীলঙ্কান বোর্ড ওই পয়সা যখনই মনে করতো একটা দেশীয় লোকাল কোচ হওয়ার সাথে সাথে যখন তার পাসপোর্টটা দেশীয় অবস্থা, তখন তার অবস্থানটা নেমে যেত, এবং বৈষম্য যেটা সংস্কার চলছে। এবং তাতে কি হয়েছিল, তারা কিন্তু বিদেশি কোচে আনতো। আমরা যখন তাদের কাছ থেকে ডিফারেন্ট লেভেলে প্রথম আমরা আন্ডার 13, 14, 16 যে কোচগুলো আনলাম, আমরা যখন তাদেরকে $2000 দিচ্ছি, $2000 ওদের জন্য অনেক টাকা, কারণ ওখানে সেটাও পেত না। তো এবং সব ক্ষেত্রেই কিন্তু এটা আমার কিউরেটরের ক্ষেত্রেও অনেক হয়েছে যেখানে আমরা দিতে চাই না, কারণ আমরা মনে করি এটা কিউরেটরশিপ ইজ মালির কাজ, এটা কোনো স্কিলফুল কাজ না, টেকনিক্যাল কাজ না। তো আমাদেরকে মনে হচ্ছে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা প্রাইভেট সেক্টরে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা কিন্তু লোকাল ট্যালেন্টকে আমরা সেই পয়সাটা দিচ্ছি বিকজ হি ইজ কম্পিটিং। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে মাঝখানে আমাদের একটা সমস্যা আমি স্বীকার করতেই হবে অ্যাজ এ বোর্ড, হুএভার ওয়াজ ইন চার্জ, আমাদের এই কোচেস কোর্সেস আগের মতো আর হয়নি,
একটা সময় আমরা প্রচুর কাজ করেছি যেখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 হতো, কিন্তু অনেক সময় ধরে এটা হচ্ছে না। আমাদেরকে সেখানে হতে হবে। আমরা বিরতির পর একটা প্রসঙ্গ অবশ্যই আনতে চাই, যেটি বাংলাদেশের যে ভারত সফর রয়েছে সেখানে এক ধরনের হুমকি ধমকি চলছে, সেটা নিয়ে একটু আপনাদের কতটা জানা বা আমরা কী ধরনের প্রোটোকল পেতে পারি সেটা একটা ব্যাপার। পাশাপাশি আমরা মানে আমাদের সবচেয়ে ওয়ান্ডার বয় যদি বলি সাকিব আল হাসান, সেই সম্পর্কে একটু কথা বলতে চাই। দর্শক, আরও একবার বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলার আড্ডা, স্বাগত আরও একবার। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা, আমার সঙ্গে দুজন অতিথি। আমরা যেখানটায় ছিলাম মাহবানাম, আমরা একেবারে সময় কম, শেষ পর্বে আমি যেটা বুঝতে পারলাম। যদি সংক্ষেপে জানতে চাই, বাংলাদেশের যে ভারত সফর রয়েছে সেই সফরে একটা হুমকি চলছে হিন্দু জঙ্গি বা হিন্দুদের অ্যাক্টিভিস্ট যে দলগুলোর, তাদের মানে শিফট করার কথা বলছিল, এর আগে একটা হুমকি দিয়েছিল এবং লাস্ট আজকেও কিন্তু একটা হুমকির কথা আমরা গণমাধ্যমে বা ইন্ডিয়ান গণমাধ্যমে এটা উল্লেখ করেছে, যেটা বাংলাদেশ গণমাধ্যম তাদের বরাদ দিয়ে নিউজ দিয়েছে। এটা আসলে আমাদের জন্য আবার সিরিজে খেলা বা ক্রিকেটারদের যে স্বতঃস্ফূর্তভাবে খেলার ক্ষেত্রে বাধা হবে কিনা? আপনি কি জেনে থাকতে পারেন যে কোনো দেশে যদি কোনো ট্যুর যায় তার আগে আমাদেরকে একটা সিকিউরিটি প্ল্যান দিতে হয়, এবং সেটা সিকিউরিটি প্ল্যান খালি আমাদেরকে দিতে হয় না, এটা আইসিসিকেও দিতে হয়, কারণ এখানে আইসিসির ম্যাচ রেফারি থাকে, নিউট্রাল আম্পায়ার থাকে। সো যেই দেশেই খেলা হোক সেখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব, নিরবিচ্ছিন্ন সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তাদের। এবং যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশ অ্যাজ এ টিম, অ্যাজ এ নেশন, আমরা কোনো জায়গায় আমাদের প্লেয়ারদেরকে তাদের নিরাপত্তা হানি হবে এরকম জায়গায় আমরা কোনোদিন পাঠাবো না। এবং সেই ক্ষেত্রে বিসিসিআই অবশ্যই আমাদেরকে এই ব্যাপারে গ্যারান্টি করতে হবে। তারা শেষ হুমকিটা দিয়েছে কিন্তু সেকেন্ড টেস্টের ভেন্যু কানপুর থেকে আমাদের, সেক্ষেত্রে কি মানে তারা যদি হুমকিটাকে আমলে নেয়, শিফট করে অন্য জায়গায় নেয়, সেটা কি আবার সেটা বিসিবির দায়িত্ব এবং সেটা বিসিবি করবে। আপনি যদি জেনে থাকেন যে আমাদের যত ইন্টারনাল ট্রাভেল সেটা বিসিসিআই বহন করে। সো যদি তারা কোনোভাবে কোনো ভেন্যু চেঞ্জ করতে হয়, সিকিউরিটি রিজনে তারা করে, সেটা বিসিবিকে জানাবে। তবে তাদের দায়িত্ব, তাদের যে সিকিউরিটি প্ল্যান আছে যেখানে আমাদের প্লেয়ার, অফিসিয়াল এবং বোর্ডের যারা যাবে তাদের সকলকে একদম সিকিউর জোনের মধ্যে নিশ্চিত নিরাপত্তা যেটা মিন করে, যে তারা ওইটা নিশ্চিত করবে। আমরা একদম আপনার কাছে হয়তো আর সুযোগই পাবো না প্রশ্ন করার, সেটি হলো যে সাকিব আল হাসান নিয়েও একটু আপনার মন্তব্য জানতে চাই। সাকিব এই 2 টেস্টে আমরা তার পারফরমেন্স দেখলাম, পাশাপাশি তার পলিটিক্সে জড়ানো, সেই জন্য যে তার মানে অনেক মানে মন্দ কথাও শুনতে হচ্ছে, অনেক ধরনের মামলা টামলাও হচ্ছে। আপনারা প্লেয়ার সাকিবকে কীভাবে সংরক্ষণ করবেন বা তাকে পাবেন বলে মনে করছেন? প্রথমত আমি বলবো যে কোনো প্লেয়ার যদি রাজনীতি করতে হয় তাহলে আমার মনে হয় সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার করে রাজনীতি করা উচিত। এটা ব্যাপারে আমরা সরকারি মতবাদও পেয়েছি, আমার মনে হয় সেটা কারেক্ট। কিন্তু বর্তমান পর্যায়ে সাকিব আমাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, বিসিবির কন্ট্রাক্টেড প্লেয়ার। অ্যাজ এ কন্ট্রাক্টেড প্লেয়ার সে অব্লিগেটেড টু পারফর্ম দ্য রেসপন্সিবিলিটি। সে যদি সিলেক্টেড হয়, আপনি জানেন যে সে যদি তার মেধার ভিত্তিতে সিলেক্টেড হয় দলে, তাহলে সে দলে খেলবে এবং তাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো ক্রিকেট বোর্ডের। মানে প্রোটেক্ট মানে এখন যদি তার বিরুদ্ধে কোনো মামলা হয় এবং তার বিরুদ্ধে তার কোনো জাজমেন্ট হয়, তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়, জাজমেন্টের আগে বা আদালতের নির্দেশের আগে তো আপনারা আদালতের যেটা জুডিশিয়াল ম্যাটার সেটা সাবজুডিশ হবে ফর আস টু গেট ইনভলভ। সেখানে বিসিবি ওই ম্যাটারে কোনোভাবেই অন্তর্ভুক্ত হবে না। আমরা একদম শেষ পর্যায়ে শামীম আশরাফ চৌধুরী, আপনাকেও এই প্রসঙ্গ নিয়ে একটু বলতে চাই। সাকিব আল হাসান তার ক্যারিয়ারটা আপনি কতদূর মানে কোন জায়গায় দেখছেন? ক্যারিয়ারটা ক্রান্তি লগ্নে, এটা মানতেই হবে। ভালো খেলেছে, হয় কি খেলার সঙ্গে অনেক সময় একজনের পজিশন ডিটারমিন হয়। যদি সাকিব ভালো না খেলতো একটা টেস্ট ম্যাচে এবং পরবর্তীটাতে, তাহলে কি রিয়াকশনটা হতো ইমিডিয়েটলি। সো ইটস একটু হাতুড়ের সঙ্গে তুলনা করা যায়। কোচের যে অবস্থা, যে তার চাকরি যায় প্রায়, সাকিবেরও শেষ প্রান্তে চলে এসেছিল, সবাই ধরে নিয়েছিল, কিন্তু খেলায় অবদান রাখার জন্য, আমাদের জয়ের পেছনে একটা বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য এখন মতামতগুলো পাল্টে যাচ্ছে হয়তোবা। ক্রিকেট চায়, ক্রিকেটার্স যারা সাপোর্টার তারা চায় যে সাকিব থাকুক, তার বেস্টটা যতদিন দিতে পারে সে দেখ, কিন্তু তার সঙ্গে একটা বিরাট অংশ আছে যেটা তার নেগেটিভ সাইড। এই নেগেটিভ সাইডগুলো যদি লর কারণে ওভারওয়েলমিং হয়ে যায়, তখন আমার মনে হয় বিসিবিরও খুব বেশি করার কিছু। আমরা প্রফেশনাল অর্গানাইজেশন, আমরা ওকে দেখব প্রফেশনালি। ও
ও যখন ওর পারফরমেন্স করতে পারবে না এবং তার যদি একদম স্বাভাবিকভাবে কে যদি কোনোভাবে অ্যাকিউজড হয় এবং বিচারাধীন আর বিচার হয়ে যাওয়ার আমরা ক্লিয়ার, মানে আদালতের নির্দেশ অনুযায়ী আসলে এবং বাট বিসিবি উইল নট, ওর সাবজুডিস ব্যাপারে বিসিবি তো অন্তর্ভুক্ত হতে পারবে না। অবশ্যই। অনেক ধন্যবাদ মাহবুব, অনেক ধন্যবাদ শামীম আশরাফ চৌধুরী। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকবেন আর ডিবিসির সঙ্গেই থাকবেন 24 ঘন্টা।